আসসালামু আলাইকুম। আদাব। এই প্রজন্মের এই বিয়াদব জেনারেশন হয়তো সাংবাদিক ফয়েজ আহমদের নাম শুনেনি বা শুনলে মনে রাখেনি। আমরা যারা ষাটের দশক 70 দশকের প্রজন্ম অথবা 80 দশকের প্রজন্ম 90 দশকের প্রজন্ম, ফয়েজ আহমদ বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক। তার নাম আমরা শুনেছি, তাকে আমরা চিনতাম। তিনি সত্যবাদী এবং সাংবাদিক ছিলেন, ন্যায়নিষ্ঠ সাংবাদিক ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে আমি আমার একটি কন্টেন্টে বলেছি যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় দুই নেত্রীকে একত্রে বসানো এবং একত্রিত করার পিছনে যে লোকটির সবচেয়ে বেশি অবদান ছিল, তিনি ছিলেন ফয়েজ আহমদ। 69 গণ অভ্যুত্থানের সময় ফয়েজ আহমদ তখনও তরুণ সাংবাদিকই বলা যায়। আব্দুল গফফার চৌধুরী মধ্যবয়সও বলা যেতে পারে। ফয়েজ আহমদ, জহুর আহমদ চৌধুরী, সন্তোষ গুপ্ত আর অনেকেই ছিলেন, ABM মুসা। 69 ফয়েজ আহমদের একটি বই ছিল সত্যবাবু মারা গিয়েছেন। অর্থাৎ সত্যবাবু মারা গিয়েছেন মানে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন অসত্য সংবাদ, ভিত্তিহীন সংবাদ প্রচারিত হতো এবং মানুষ খুব খেত এইগুলা বিভিন্ন বিষয় নিয়ে তিনি বইটা একটা প্রবন্ধ সংকলন ছিল সম্ভবত, এখন মনে পড়ছে আমার, এটা একটি কলাম সংকলন। সত্যবাবু মারা গেছেন। ফয়েজ আহমদের একটি ঘটনা দিয়ে তার আগে ফয়েজ আহমদের একটা ঘটনা বলছি। আগরতলা ষড়যন্ত্র মামলা যখন চলছিল, তখন বঙ্গবন্ধুকে যখন আদালতে নেওয়া হতো, সাংবাদিকরা অনেক সময় ভয়ে হয়তো বা বিভিন্ন কারণে বঙ্গবন্ধুর সাথে কথা বলতেন না ওইখানে। যদি কোনো কারণ সব সময় আইয়ুবের সিআইডি ডিবির লোকজন ওইখানে উপস্থিত থাকতো। কি কথা হয়ে যায়, বঙ্গবন্ধু আবার এদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন সংবাদ পাঠাতেন বঙ্গমাতাকে বা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের। এই খবরটা ওদের কাছে ছিল। তো ফয়েজ আহমদ বঙ্গবন্ধুর সাথে কথা বলছেন না। বঙ্গবন্ধু তখন ফয়েজ, বঙ্গবন্ধু বলছেন ভরাট কণ্ঠে, ফয়েজ, এই দেশে বাংলাদেশে থাকতে হইলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে। অর্থাৎ বাংলাদেশে থাকতে হলে শেখ মুজিবের সাথে কথা বলতে হবে। এটি সর্বজন বিদিত একটি ঘটনা, আমি আপনাদেরকে নতুন করে শোনালাম। আমি নিজে পড়েছি একটা ফয়েজ আহমদের ওই বইতে সত্যবাবুতে একটি ঘটনা। তখন মৌলানা ভাসানী বঙ্গবন্ধুর জেলে, মৌলানা ভাসানী তখন নেতা, প্রায় প্রতিদিনই মৌলানা ভাসানীর সংবাদ পত্রিকায় থাকত। একটা না একটা বিবৃতি কিছু থাকতো 69 গণ অভ্যুত্থানের সময়। একদিন হলো কি, মৌলানা ভাসানীর কোনো বিবৃতি বা কোনো সংবাদ প্রকাশিত হয়নি দৈনিক পত্রিকাগুলোতে। তখন হকার চিৎকার করে বলছে, ব্যবসায়ী কৌশল তার, ভাসানীর কোনো খবর নেই, ভাসানীর কোনো খবর নেই। লোকজন তো কি বলে, ভাসানীর কোনো খবর নেই মানে ভাসানীর হলোটা কি? তিনি কি জীবিত আছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন, নাকি তাকে নিখোঁজ করা হয়েছে, এখন যেটা গুম বলা হয়, তাকে তুলে নেওয়া হয়েছে? তাহলে উনি গেলেন কোথায়? ভাসানীর কোনো খবর নেই, ভাসানীর কোনো খবর নেই। সবাই তো হুমড়ি হয়ে পাগল হয়ে পত্রিকাকে, কারণ ভাসানী তখন হটকে 69 গণ অভ্যুত্থান তুঙ্গে, মানুষজন হুমড়ি খেয়ে পড়ল। কারাকারিকে পত্রিকা হকারের পত্রিকা এমন বিক্রি হলো, পত্রিকা মার্কেটে পাওয়াই যায় না। যে হকারটি এই সাউন্ডটা দিয়েছিল বুদ্ধিমান, সে তো বলে যে ভাসানীর কোনো খবর নেই, অর্থাৎ ভাসানীর কোনো খবর প্রচারিত হয়নি, কোনো বিবৃতি প্রচারিত। লোকজন মনে করে যে ভাসানীর কোনো খবর নেই, পত্রিকার কাটতির জন্য সেইটা বলেছিল। 75 পরে আপনাদের মনে আছে কিনা, খবর নামে একটা পত্রিকা বের হতো আওয়ামী লীগের পক্ষে, মিজান করতেন। একদিন একটা সংবাদ লিড নিউজ হলো, মালেক রাজ্জার গ্রেপ্তার।
মানিকগঞ্জ মুন্সিগঞ্জে উনি মিটিং সে গ্রেপ্তার, কিন্তু আসলে কোনো গ্রেপ্তার হননি। সবাই পত্রিকারা কিনছে। মালিক রাজ্জাক, আব্দুল মালিক উকিল, আব্দুল রাজ্জাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দুজনই গ্রেপ্তার, কিন্তু আসলে ঘটনা ছিল না। ছিল গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু গ্রেপ্তার করতে পারেনি বা বিভিন্ন কারণ ছিল। আমি এই মুহূর্তে পুরা খবরটা আমার মনে নেই। আমার কেন মনে পড়ে গেল কথাগুলো, যে গতকালকে সার্জিস আলমের গণপিটুনি খাওয়ার পরে একটি লোককে আমি অন্ততপক্ষে তার কোনো খবর পাচ্ছি না, কোনো বক্তব্য পাচ্ছি না। সেইটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, যে সব কিছু তোলা বন্ধে, সব কিছুতে কথা বলে এবং এমনভাবে কথা বলে তার উপর আর কেউ নাই, সে যা বলবে তাই হবে। যে কোনো ঘটনা ঘটে সে উপস্থিত হয় এবং দুই একবার ধাওয়ানিও খেয়েছে। বিশেষ করে 7 কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্রদের সংঘর্ষ হচ্ছিল, সেই সময় ছাত্ররা তাকে ধাওয়ানি দিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাবির মধ্যে এই যে সংঘর্ষ হয়েছিল, সেই সময় ছাত্ররা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ধাওয়ানি দিয়েছে। আর বিভিন্ন কয়েকবারই ঘটনা ঘটেছে। সার্জিস আলমের পরে ও যখন হাসনাত ধাওয়া খেয়েছিল, তখন সার্জিস আলম কিন্তু ওর পক্ষে স্ট্যাটাস, একটা পোস্ট দিয়েছিল, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু এত বড় ঘটনা কালকে ঘটলো বসুন্ধরায়, সার্জিস আলম গণধুলাইয়ের মতো অবস্থা হলো তার। হাসনাত বা অন্য কারো কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। হাসনাতকে খুঁজে পাওয়া যাচ্ছে, আমি দেখছি হাসনাতের কোনো খবর নেই। তাহলে হাসনাতকে লাপাত্তা, ভয়ে পালিয়েছে হতেও পারে, কারণ সে পরবর্তী টার্গেট কিন্তু হাসনাত। সার্ভিসের পরে কেউ যদি গণধুলাই খায়, তাহলে প্রথমেই খাবে এই হাসনাত, তারপরে হান্নান মাসুদ, নাহিদ তো তালিকায় আছেই। সুতরাং আমি আপনাদেরকে এই সম্পর্কে একটি অডিও শোনাতে চাই। পিন্টু ইউসুফ নামে একজন লোক, আমাদের পিন্টু ইউসুফ, উনি হচ্ছেন জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি, জর্জিয়া স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সহসভাপতি। তিনি সেই অডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একজন লোক, সম্ভবত কাদের রতন মজুমদার নাকে, সে সার্জিস আলম, আমি সার্জিস বলতে পারি না, সার্ভিসই বলছি বারবার, সার্জিস আলম যে মায়ের খেয়ে যেন কান্নাকাটি করছে এবং বলছে যে আমি হাসনাতকে ফোন করে পাচ্ছি না, অর্থাৎ হাসনাতকে ফোন করে সে পাচ্ছে না, সে কান্নাকাটি করছে। আমি সেইটি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু শুনুন। আপনারা শুনলেন তো, পিন্টু ইউসুফ। আপনারা যদি সার্চ করেন, আমি বলে দিচ্ছি, আপনারা অনেকের হয়তো ফেসবুকে বন্ধু ফ্রেন্ড লিস্টে আছে, পিন্টু ইউসুফ, PINTU, পিন্টু ইউসুফ, YOUSUF। আবার বলছি, পিন্টু ইউসুফ, PINTU, পিন্টু YOUSUF। পিন্টু ইউসুফের পেজে গেলে আপনারা এই ভিডিওটি পাবেন। সেখানে এই সম্ভব রতন মজুমদার নাককে সে কান্নাকাটি করছে এবং সে বলছে যে সার্জিস ভাইকে মারছে, আমার ভাইকে মারছে, হাসনাত ভাইকে ফোন করছি, সে ফোন ধরছে না। তাহলে আমরা এটা ধরেই নিতে পারি, সার্জিস আলম গণধুলাই খাওয়ার পরে
হাসনাত তার প্রাণ নিয়ে পালিয়েছে, কারণ পরবর্তী টার্গেট কিন্তু সে। তাকে যেখানে পাওয়া যাবে সেইখানেই গণধুলাই দেওয়া হবে। তার এই কালা পাঠা যেভাবে কথা বলে, ওরে গণধুলাই শুধু দিলে হবে না, ওরে আর অন্য কিছু করতে হবে। ওই পাটাকে একেবারে থেতলে দিতে হবে, যাতে যার আর কোনো হুঙ্কার দিতে না পারে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। পবিত্র রমজানের আবারও শুভেচ্ছা আপনাদের।